আমি আর পারছি না, আমাকে ছেড়ে দেন। আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আর নিতে পারছি না। এই চুপ করেন, আমি আপনাকে বিয়ে করেছি। আপনাকে কি ছেড়ে দেওয়ার জন্য এতগুলো টাকা দিয়ে আপনাকে বিয়ে করছি নাকি? দেখেন, আজকের জন্য আপনাকে কিনে নিয়েছি, বিয়েও করেছি। সো এইসব ন্যাকা কান্না আমার সামনে করেন না। আদিত্য কথাটা বলে রিয়ার উপরে আবার ঝাঁপিয়ে পড়ল, আর রিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রিয়া চিৎকার করতে গিয়েও পারছে না। আদিত্য ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে রেখেছে। আদিত্য রিয়ার দুই হাত চেপে ধরে নিজের মতো করে আদর করতে লাগলো। আদিত্য অনেকক্ষণ করার পর ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপর শুয়ে পড়ে। রিয়া নিজের অজান্তে আদিত্যর মাথায় হাত বুলিয়ে দিল। আদিত্য ওর হাত সরিয়ে দিয়ে মুখ তুলে বলল, কি ব্যাপার, আপনি আমাকে এত ভালোবাসা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কেন? আমি জানি না কেন যেন আপনার মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছে করলো। শুনুন, আবার রেডি হন, আবারও আদর করব। জি সরি, তখন কান্না করে ডিস্টার্ব করার জন্য। এবার চিৎকার দিলে আপনার খবর আছে। জি আর করব না, আপনার মতো করতে পারেন, আমি রেডি হয়ে আসছি। আদিত্য রিয়ার উপরে আবার ঝাঁপিয়ে পড়ল। রিয়া সব কিছু চোখ বন্ধ করে সহ্য করতে লাগলো, আর আদিত্যর ভালোবাসাগুলো অনুভব করতে লাগলো। রিয়া জানে এইটা স্বামী ভালোবাসা না, তার দেহ লোভ তাকে আদর করছে। তারপর আদিত্যকে স্বামী হিসেবে তার ভালোবাসাগুলো গ্রহণ করে নিল। আদিত্য আবার ক্লান্ত হয়ে গেল। আদিত্য এভাবে সারা রাত রিয়ার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে। দুইজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। 9টার দিকে রিয়ার ঘুম ভেঙে যায়। আদিত্যর দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কতটা নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। ইচ্ছে করে আপনাকে শক্ত করে জড়িয়ে বুকে মাথা দিয়ে সারা জীবন পার করে দেই। ছি ছি রিয়া, তুই এগুলো কি ভাবিস? তুই শুধু তার এক রাতের বউ, তোকে আজ তার কাছ থেকে চলে যেতে হবে। রিয়া কথাগুলো ভাবতে লাগলো। আদিত্য ঘুম ভাঙতে দেখে রিয়া ওর দিকে তাকিয়ে আছে। আদিত্য তাড়াতাড়ি করে উঠে ঘড়ির টাইম দেখে বলল, এই 9টা না বেজে গেছে, আমাকে ডাক দেন নাই কেন? আপনি এত সুন্দর করে ঘুমিয়ে আছেন, তাই আপনার ঘুম নষ্ট করতে ইচ্ছে করলো না। উফ, ন্যাকা কথা বলেন কেন? আপনার আব্বুর না যে অপারেশন, আপনি যাবেন না নাকি? হ্যাঁ যাব। আচ্ছা আপনি গোসল করে আসেন, আমি তারপর গোসল করতে যাব। আপনি যান, আমি পরে যাই। আমার অনেক সময় লাগবে, তাই আপনি আমার আগে যান। আদিত্য আর কথা না বাড়িয়ে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করতে লাগলো। আর এইদিকে রিয়া রাতের কথাগুলো ভাবতে লাগলো। রিয়া রাস্তায় দাঁড়িয়ে আছে, আর ওর সাথে লেখা আছে তার দেহ বিক্রি করতে চাই। ওই রাস্তা দিয়ে আদিত্য বাইক নিয়ে যাচ্ছিল। তখনই বোরকা পরা মেয়েটা নতুন দেখে আদিত্য বাইক থামায়। আদিত্য বলল, এই মেয়ে, কত নিবেন? আমি নতুন তো, তাই জানি না কত করে নিতে হয়। ও আচ্ছা, আপনাকে আমি এক রাতের জন্য নিতে চাই। যে টাকা চাইবেন সেই টাকা দিব। পুরো এক রাত চাইলে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। ও মা, বলেন কি, এত টাকা? ওকে, সমস্যা নাই, বাইকে ওঠেন। রিয়া আদিত্যর বাইকে উঠতে অনেক ভয় পেতে লাগলো। নিজেকে শান্ত করে ভাবলো, এমনিতেই আজ সারা রাত উনি আমাকে টাচ করবেই, সেখানে আর ভয় পেয়ে কি হবে। রিয়া কথাগুলো ভেবে আদিত্যর বাইকে উঠল। আদিত্য থেকে অনেকটা দূরে বসলো। আদিত্য বলল, এত দূরে বসার মানে কি? একটু পর তো আমি আপনার সব দেখে ফেলবো, এমনকি টাচও করব। সেখানে এত দূরে বসে লাভ আছে? তা একটা ব্যক্তিগত প্রশ্ন করব আপনাকে। বলেন। এত কাজ থাকতে আপনি এই ব্যবসায় কেন নামলেন? আপনাকে এটা কেন বলবো? আপনার দেহ লাগবে পেয়ে গেলেই হয়ে গেছে, সেখানে আমার সম্পর্কে জেনে কি হবে? তাও ঠিক, ওকে সরি। আদিত্য বাইক চালাতে চালাতে সোজা একটা কাজী অফিসের সামনে থামলো। রিয়া একদম চমকে গেল। নামেন। এখানে কেন? বিয়ে করব আপনাকে, কারণ আমি চাই আপনাকে এক রাতের জন্য বিয়ে করতে। আমি বুঝতে চাই বিবাহ করে বউয়ের সাথে সম্পর্ক করার মজা কেমন হয়। অনেক তো হারামভাবে করছি, এখন একটু হালালভাবে করব। না, আমি বিয়ে করব না আপনাকে। আমি আপনার কাছে দেহ বিক্রি করতে এসেছি, আপনাকে বিয়ে করার জন্য আমি আসি নাই।
আরে বিয়ে করলে কি সমস্যা? এমন নিজেকে মনে হবে না আপনি পতিতা মেয়ে, স্বামীর কাছে নিজের দেহ দিয়েছেন। আর আমার একটু শখ হয়েছে তাই বিয়ে করতে চাচ্ছি। আর এমনিতে আপনার জীবনেও বিয়ে হবে না। আমাকে বিয়ে করে নেন, তাও বলতে পারবেন আপনার একবার হলো বিয়ে হয়েছে। এমন পতিতা হলে আপনাকে কেউ বিয়ে করবে না। রিয়া কিছু বলতে যাবে তখনই রিয়ার ছোট বোন রূপা ফোন দিয়ে কান্না করতে বলল, আপু তুমি কোথায়? আব্বুর অবস্থা যে ভালো না, তুমি যত তাড়াতাড়ি পারো টাকা জোগাড় করে নিয়ে আসো আপু। ডক্টর বলেছে তাড়াতাড়ি অপারেশন না করলে আব্বুকে বাঁচানো যাবে না। বোন আর একটা দিন যাক, আমি টাকা নিয়ে চলে যাব। তুই কান্না করিস না। আমি আমার আব্বুকে কিচ্ছু হতে দেব না। আমার জীবন দিয়ে হলেও আব্বুকে বাঁচিয়ে রাখবো। তাড়াতাড়ি আসো আপু, আমার খুব ভয় করছে। ভয় পাস না বোন, আমাদের আব্বুর কিচ্ছু হবে না। আমি সকালে টাকা নিয়ে চলে আসব। আচ্ছা বোন, আমি ফোনটা রাখি। রূপা ফোনটা কেটে দিলে রিয়া ফোনটা রেখে কান্না করতে লাগলো। আদিত্য বলল, আপনার আব্বু অসুস্থ নাকি? জি দেখেন, তাড়াতাড়ি চলেন, আমাকে আরও কাজ করতে হবে, না হলে আমি আমার আব্বুকে বাঁচাতে পারবো না। আরে নিজের আব্বুকে বাঁচাতে চাইলে আমাকে বিয়ে করে নিন, তাহলে তো এখান থেকে তাড়াতাড়ি যেতে পারি। ওকে বিয়ে করব, তাহলে আমাকে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। আর যদি আপনি রাজি থাকেন তাহলে বিয়েটা করব। ওকে ডান, টাকা নিয়ে ভাবতে হবে না। আমার একবার যখন শখ হয়েছে তখন আমি বিয়ে করবই। ওকে চলেন। রিয়া আর আদিত্য কাজী অফিসের ভিতর যায়। সাক্ষী চাইলে আদিত্য ওখানকার দুইজন মানুষকে টাকা দিয়ে কিনে নেয়। তারপর 5 লাখ টাকা দেনমোহরে দুইজন বিয়ে করে ফেলে। বিয়ে শেষ করে দুইজন আবার বাইক করে রওনা দেয়। আদিত্য রিয়াকে বলল, আচ্ছা, আপনি তো চাইলে 20 লাখ টাকাও দেনমোহর করতে পারতেন, বাট আপনি শুধু 5 লাখ টাকা চাইলেন কেন? আমি অত টাকা দিয়ে কি করব? আমার 5 লাখ টাকা লাগবে আমার আব্বুর অপারেশন করার জন্য। ও আচ্ছা, তা আপনার টাকা কি হসপিটালে পাঠিয়ে দিতে হবে নাকি? জি, আমার দেনমোহরের টাকা আমাকে দিয়ে দেন। দিব সকালে। আর আপনি যদি আমাকে খুশি করতে পারেন তাহলে আপনার আব্বুর জন্য যত টাকা লাগে সব দিব। দরকার নেই, আমার দেনমোহরের টাকা দিলেই আমার চলবে, আর কিচ্ছু আমার দরকার নেই। ওকে, আপনার ইচ্ছে। রিয়া রাতের কথা ভাবা শেষ করে কয়েক ফোঁটা পানি ফেলল। আদিত্য এইদিকে গোসল করতে লাগলো। রিয়া পুরো রুম গোছাতে লাগলো। রুম গুছিয়ে ক্লান্ত হয়ে খাটে বসতে আদিত্য বের হয়ে আসলো। আদিত্যকে দেখে রিয়া বলল, আপনার গোসল করতে এত সময় লাগলো? আরে ধুর, গোসল করতে গিয়ে মহা সমস্যায় পড়ছিলাম। কিসের সমস্যা? ঠাস করে পড়ে গেছিলাম, কোমরে একটু লাগছে, তাই অনেকক্ষণ পানি ঢালছিলাম। ও, কই ব্যথা পাইছেন দেখি। রিয়া আদিত্যর কাছে গিয়ে আদিত্যকে বসিয়ে দিয়ে কোমরে হাত বুলিয়ে দিতে লাগলো। মুভ নাই? আছে ওই ড্রয়ারের ভিতরে। রিয়া ড্রয়ারের ভিতর থেকে মুভটা বের করে আদিত্যর কাছে এসে আদিত্যকে উপর করে শুইয়ে দিয়ে ওর কোমরে আলতো করে মুভ লাগিয়ে দিতে লাগলো। আদিত্য রিয়ার হাত ধরতে রিয়া কেঁপে উঠল। আদিত্য ব্যথার জায়গায় রিয়ার হাতটা রেখে বলল, ওইখানে করে দেন। আচ্ছা দেখি। রিয়া আদিত্যর কথা মতো সেইখানে মুভ লাগিয়ে দিতে লাগলো। মুভ লাগিয়ে দিয়ে রিয়া বলল, আচ্ছা আপনি শুয়ে থাকেন, আমি গোসল করে আসছি। আর কিছু মনে করেন না, আপনার প্যান্ট শার্ট নিয়ে গেলাম। কি করবেন? গোসল করে কি পরবো? বোরকা নিচে তো কিছু একটা পরা লাগবে, তাই না? ও আচ্ছা, পাশের রুমে যান, গিয়ে আলমারিতে দেখেন, অনেকগুলো ড্রেস পাবেন। আমার ছোট কাজিনের ড্রেস আছে। আপনার কাজিনের ড্রেস আমি পরবো? আমার কি লাগবে নাকি? আর আপনার বাসায় তো কেউই নাই, সবাই কোথায় গেছে? এখানে কেউ থাকে না, মাঝে মাঝে সবাই ঘুরতে আসে, সবাই ঢাকা থাকে। আমি শুধু এখানে থাকি, 1 মাস পর আবার ঢাকা চলে যাব। ও আচ্ছা। রিয়া পাশের রুমে গিয়ে আলমারি থেকে একটা 3 পিস নিয়ে এসেছে। ওয়াশরুমে চলে গেল। গোসল করে 3 পিস পরে এসেছে। রিয়া আয়নার সামনে চুল আঁচড়াতে লাগলো। আদিত্য রিয়ার দিকে অপলকভাবে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য আস্তে আস্তে করে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলো। রিয়া আদিত্যর স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেলল। আদিত্য রিয়াকে সামনের দিকে ঘুরিয়ে গলায় কিস করতে লাগলো। রিয়া আদিত্যর মাথার চুল খামচি দিয়ে বুকের সাথে চেপে ধরলো।
আর আদিত্য গভীরভাবে যেতে নেবে তার সাথে সাথে রিয়া সরিয়ে দিয়ে বলল, আর না, কি করছেন? কেবল গোসল করলাম। আচ্ছা, আমাকে ছাড়েন, রান্না করতে হবে তো। করতে হবে না, অনলাইন থেকে অর্ডার দিব। না, বাইরে খাবার অর্ডার দিতে হবে কেন? রান্না করতে পারি আমি। ওকে, নিচে যান, গিয়ে দেখেন কিচেন আছে, ফ্রিজে মাছ মাংস সব আছে, আর কোনটা কি সব লেখা আছে। ও আচ্ছা, তা আপনি কি বাসায় একাই থাকেন নাকি? হ্যাঁ, কেন? খাবার খান কিভাবে? অর্ডার দিয়ে দিয়ে নাকি? না, কাজের বুয়া রান্না করে দিয়ে যায় প্রতিদিন, বাট 5 দিন ছুটি নিয়েছে উনি। ও আচ্ছা। রিয়া চলে যেতে নিল। আদিত্য বলল, আচ্ছা, আপনার আব্বুকে কোন হসপিটালে রাখা হয়েছে? রিয়া হসপিটালের নাম বলল আর তারপর আদিত্য ওকে চলে যেতে বলে। রিয়া নিচে চলে আছে, দেখে পুরো ড্রয়িং রুম এলোমেলো হয়ে আছে। রিয়া কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। রিয়া আগে ভাত বসিয়ে দিয়ে তারপর এক এক করে সব কিছু পরিষ্কার করতে লাগলো। সোফার উপরে থাকা সব কিছু গুছিয়ে রাখলো। ফুলদানিগুলো সব সাজিয়ে রেখে দিয়ে সোফায় ধাপাস করে বসে পড়ল। আদিত্য নিচে এসেছে দেখে রিয়া সোফায় বসে আছে। আদিত্য রিয়াকে বলল, কি হলো, আপনি এখানে বসে আছেন কেন? 1 ঘন্টা হয়ে গেল, আমাকে তো ডাকও দিলেন না। ও, ভাত বসিয়ে দিয়ে এসেছি আর মাছ মাংস ভিজিয়ে রেখেছি। আচ্ছা, আপনি থাকেন, আমি রান্না শেষ করে নেই। রিয়া তাড়াতাড়ি করে গিয়ে রান্না করতে লাগলো আর আদিত্য পুরো ড্রয়িং রুম দেখে অবাক। আদিত্য রান্নাঘরে গিয়ে দেখে রিয়া পেঁয়াজ কাটছে আর কান্না করছে। আদিত্য ভ্রু কুঁচকে বলল, আরে কান্না করেন কেন? আপনার আব্বু অপারেশন শুরু হয়ে গেছে তো, আর আপনার আব্বুর কিছু হবে না, আলহামদুলিল্লাহ, ঠিক হয়ে যাবে সব। কি? আমার আব্বুর অপারেশন শুরু হয়ে গেছে? আপনাকে কিভাবে যে ধন্যবাদ দিব। রিয়া কথাটা বলে দৌড়ে এসেছে আদিত্যকে জড়িয়ে ধরে। আদিত্য ওকে নিজের অজান্তে জড়িয়ে ধরল। হঠাৎ রিয়ার মনে হলো তরকারি তুলে দিয়েছে। রিয়া আদিত্যকে ছেড়ে দিয়ে তরকারির কাছে গেল। বারে, আমি কি আপনাকে বলেছিলাম আমাকে জড়িয়ে ধরতে? নিজেই ধরেন, আবার নিজেই ছেড়ে দিয়ে চলে গেলেন। দূর, তরকারি পুড়ে যাচ্ছে তো, আর খুশিতে জড়িয়ে ধরে ফেলেছি, দুঃখিত। ভালো কাজ করেন, আবার কান্না করেন না। আমি ওইটাতে কান্না করি নাই, পেঁয়াজ কাটলে কান্না হবেই। হ্যাঁ, কইছে, কই দেখি, আমি কাটবো। রিয়া আদিত্যর কথা শুনে এগিয়ে দেয়। আদিত্য কিছুক্ষণ কেটে রিয়া তাকিয়ে দেখে আদিত্য কান্না করছে। রিয়া আদিত্যর দিকে তাকিয়ে হাসতে লাগলো। কি স্যার, কান্না করেন কেন? কই কান্না করছি? বুঝছি, যান আপনি, আমি বাকি রান্না শেষ করে আসছি। আদিত্যকে পাঠিয়ে দিল। রিয়া রান্না শেষ করতে করতে 11টা বেজে গেল। রিয়া সব খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখলো। তারপর আদিত্য ঘ্রাণ শুকতে শুকতে টেবিলের কাছে এসেছে, চেয়ার টেনে বসতে বসতে বলল, বাহ, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে তো, তাড়াতাড়ি খেতে দেন, ক্ষুধা লাগছে অনেক। আপনাকে আমি খাওয়াই দিব? খাওয়াই দিবেন? ওকে, তাহলে তো আরও ভালো হবে। রিয়া একটা প্লেটে খাবার বের করে সব কিছু দিয়ে একটু একটু করে খাইয়ে দিতে লাগলো। আদিত্য লক্ষ্মী ছেলেদের মতো খেতে লাগলো। রিয়া আদিত্যকে খেতে দিয়ে মনে মনে ভাবলো, জানি জানি আমি আপনি এই বিয়েটা শখের বশে করেছেন, কিন্তু আপনি এই বিয়ের গুরুত্বটা হয়তো কোনো দিন বুঝবেন না। আপনার সাথে বিয়ে হয়ে গেছে মানে কি, আপনি আমার স্বামী। আজ হয়তো আপনার সাথে থাকা শেষ দিন, কিন্তু আমি বেঁচে থাকতে আপনি আমার স্বামী হয়ে সারা জীবন বেঁচে থাকবেন। প্রতিটা মেয়ের জীবনে একবার বিয়ে হয়, সেখানে আমার আপনার সাথে হয়েছে। আপনাকে ছাড়া আমি কাউকে স্বামী হিসেবে আর চাই না। রিয়া কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে রিয়ার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়তে থাকলো। আদিত্য অবাক হয়ে বলল, কী ব্যাপার, কান্না করছেন কেন? আদিত্যর কথা শুনে রিয়া তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলল। তারপর হাসি মুখে বলল, কিছু হয়নি, চোখে কি যেন পড়েছে। আচ্ছা, একটা কথা বলবো? জি বলেন। আমি চলে গেলে আপনি আমাকে ভুলে যাবেন, তাই না? হা হা হা, আপনাকে মনে রেখে আমি কি করব? আপনাকে আমি কিনে নিয়েছিলাম 1 রাতের জন্য। আমার কাজ শেষ, আপনারও কাজ শেষ। আপনাকে মনে রেখে আমার কী লাভ, বা আপনার কী লাভ? ও আচ্ছা। আচ্ছা, আমি আর খাবো না, আপনি খেয়ে নিন।
আদিত্য কথাটা বলে রুম থেকে চলে গেল। রিয়া আদিত্য অর্ধেক খাবার খেতে লাগলো, তারপর সব খাবার গুছিয়ে রেখে দিল। আদিত্য কথাটা বলে রুম থেকে চলে গেল। রিয়া আদিত্যর অর্ধেক খাবার খেতে লাগলো, তারপর সব খাবার গুছিয়ে রেখে দিল। রিয়া রুমে গিয়ে দেখে আদিত্য বসে আছে। রিয়া ওর ফোন হাত দিয়ে দেখে ওর বোন অনেকবার কল করছে। রিয়া কলটা ব্যাক দিলে ওর বোন ধরে বলল, আপু কই তুমি? আব্বুর অপারেশন হয়ে গেছে আর আব্বু এখন অনেক সুস্থ আছে। 3 দিন রেখে পরে আব্বুকে নিয়ে যেতে পারবো। আচ্ছা তুই আব্বুর পাশে থাকিস, আমি যত দ্রুত সম্ভব চলে আসব। আচ্ছা আপু, সাবধানে এসো। রিয়া ফোনটা কেটে দিয়ে আদিত্যর দিকে তাকিয়ে বলল, খাবার সব ফ্রিজে রেখে দিয়েছি, আপনি 3 দিন গরম করে খেয়ে নিয়েন। ওকে। আচ্ছা আমি তাহলে আসছি। আর হ্যাঁ শোনেন, নিজের খেয়াল রাখেন। আর এই সব মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক না করে একটা বিয়ে করে নিয়েন, তাহলে অনেক সুখী হবেন। আপনাকে এত ভাবতে হবে না, আপনি এখন যেতে পারেন। জি আমি এখন চলে যাব। আপনার বোনের জামাটা আগামীকাল ধুয়ে পাঠিয়ে দেব। লাগবে না, আমার বোন এসব পরে না। না আমি অন্য কারো জামা কেন রাখবো? উনি পড়ুক না পড়ুক সেটা ওনার ব্যাপার। আমার জামা পাঠানোর কথা, আমি পাঠিয়ে দেব। রিয়া কথাটা বলে ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। বোরকাটা পরে হিজাব নিকাব পরে নিল। তারপর আদিত্যর থেকে বিদায় নিয়ে রিয়া চলে যেতে লাগলো। রিয়ার বুকের ভিতর চাপা কষ্টটা বুকের ভিতরে তোলপাড় করে দিচ্ছে। আদিত্য রিয়াকে ডাক দিয়ে রিয়া সাথে সাথে পিছনে ঘুরে তাকায়। আদিত্য গিয়ে রিয়ার হাতে 10,000 টাকা দিয়ে বলল, 10,000 টাকা নিয়ে যান, আপনার আব্বুকে ফলমূল খাওয়ান। না আমি এই টাকা নিতে পারবো না। আপনি অলরেডি আমার অনেক বড় উপকার করেছেন। এই ঋণ আমি কোনো দিন হয়তো শোধ করতে পারবো কিনা জানি না। যাই হোক, ভালো থাকবেন। রিয়া টাকাটা না নিয়ে চলে আসলো। আদিত্যর রিয়ার কিছু বিষয় অনেকটা ভালো লাগলো। আদিত্য খাটের উপর বসে থেকে ভাবতে লাগলো, মেয়েটার আত্মসম্মান অনেক, আবার নিজের আব্বুর জীবন বাঁচাতে নিজের দেহ পর্যন্ত বিক্রি করে দিয়েছে। এই দুনিয়াতে কত ধরনের যে মানুষ আছে, উফ, আমার এইসব ভেবে কাজ নাই। আদিত্য এইসব ভাবা বাদ, এই সাবজেক্ট ক্লোজ। আদিত্য এইটা ভেবে পরে ফোনে গেম খেলতে থাকে। আর এইদিকে রিয়া হসপিটালে যায়, গিয়ে ওর আব্বু আর বোনের সাথে দেখা করে। ওর বোনকে খাবার খাওয়া দিয়ে ওই আবার বাইরে যায়। কাজ খুঁজতে রিয়া বের হয়। সারাদিন কাজ খুঁজে পায় না। রিয়ার এক পরিচিত এক আন্টির থেকে একটা কাজ পায়। রিয়া খুশি হয়ে হসপিটালে আসে, এসে রূপাকে জানায়। রূপা অনেক খুশি হয়। তারপর দুই বোন বাসায় গিয়ে রাতের খাবার রান্না করে নেয়। রিয়া আদিত্যর বোনের জামাটা ধুয়ে শুকাতে দেয়। আর এইদিকে রিয়া আর রূপা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে রিয়া আদিত্যর বোনের জামাটা দিয়ে আসে দারোয়ানের কাছে। তারপর হসপিটালে গিয়ে ওর আব্বুকে বাসায় নিয়ে এসেছে। ওর ওই আন্টির সাথে ঢাকার পথে দৌড়ে রওনা দেয়। ওইখানে গিয়ে ওর ওই আন্টির বাসায় গিয়ে ওঠে। রিয়া ওর আন্টির সাথে সেই বাসায় যায়। কাজ ঠিক করে বাসায় আসলে রিয়ার আব্বু রিয়াকে বলল, রিয়া, তুই 5 লাখ টাকা কোথায় পাইছিস? রিয়া কথাটা শুনে থতমত খেয়ে যায়। রিয়া ওর আব্বুর দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারে না। রিয়ার আব্বু আবার জিজ্ঞেস করলে রিয়া বলল, ওইসব বাদ দে। ও আব্বু তুমি সুস্থ হয়েছো, এতে আমি অনেক খুশি। আমি জানতে চাচ্ছি এত টাকা কোথায় পাইছস? আব্বু যেখানেই পাই না কেন, আমি হালালভাবে টাকা নিয়েছি, কিন্তু আমি বলতে পারবো না এই টাকা আমি কোথায় পাইছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার কাছ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে এসো না। রিয়া কথাটা বলে কান্না করতে লাগলো। রিয়ার আব্বু রিয়ার কথা শুনে আর কিছু বলল না। মেয়েকে কান্না করতে দেখলে কার বা ভালো লাগে, কিন্তু রিয়ার আব্বু কিছুটা সন্দেহ হলো। রিয়া এমন কিছু করেছে যেটা রিয়ার অনেক বড় ক্ষতি করছে। রিয়ার আব্বু বলল, আমার জন্য নিজের ক্ষতি করে থাকলে তাহলে শুনে রাখ, আমাকে বাঁচাতে গিয়েও আমাকে মেরে ফেলছিস। রিয়া ওর আব্বুর মুখ চেপে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ আব্বু এই কথা বলো না। এই দুনিয়াতে তুমি ছাড়া আমাদের কেউ নেই। ছোটবেলায় মা আমাদের ছেড়ে চলে গেছে, আর তুমিও যদি চলে যাও তাহলে আমাদের আর কেউ থাকবে না। আমরা যে একেবারে বরবাদ হয়ে যাব। কথাটা বলে রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রিয়ার আব্বু বলল,
আমি বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো রে মা। তোর ঘাড়ে চেপে বসে থেকে খেতে আমার ভালো লাগে না রে। তুমি সেই ছোটবেলা থেকে আমাদের লেখাপড়া খাওয়া সব করেছো, আর সেখানে আমি তোমার জন্য যদি 3 বেলা 2টা ভাত না খাওয়াতে পারি, তাহলে আমি কেমন মেয়ে হইলাম বলো? আচ্ছা, তুই কিসের জব নিছিস? রিয়া কিছুটা থমকে গেল। রিয়া ভাবতে লাগলো, না, আব্বুকে আসল কথা বলা যাবে না। যদি বলি আমি কাজের বুয়া হইছি, তাহলে আব্বু এটা মেনে নিতে পারবে না। তার থেকে বলি অফিসে জব করি। রিয়াকে ভাবতে দেখে এর আব্বু আবারও জিজ্ঞেস করলে রিয়া বলল, ওই তো আব্বু, অফিসে কাজ, বসে থেকে কাজ করতে হবে। যাক, শুনে ভালো লাগলো। সাবধানে থাকিস মা। হ্যাঁ আব্বু। আপু, তোমাকে খালা ডাকে। খালাকে বলে আসছি, আর তুই আব্বুর কাছে থাক। আচ্ছা আপু। রিয়া উঠে ওর খালার কাছে গেল। রিয়া গিয়ে বলল, খালা, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ রে মা, রিয়া তোর জন্য একটা খারাপ খবর আছে। কি খবর খালা? যেখানে চাকরিটা ঠিক করে আসলাম না, তারা কিছু আগে আমাকে বলল তোকে নাকি চাকরিতে রাখতে পারবে না। ওরা নাকি অন্য কাজের মেয়ে রেখে দিয়েছে। এটা কেমন কথা হলো? তাহলে তখন কেন বললো না? কি আর বলবো, বড়লোকদের ব্যাপার, বোঝা মুশকিল। যাই হোক, তুই চিন্তা করিস না। যতদিন একটা কাজ না পাস ততদিন আমার বাড়ি থাক। এইভাবে এখন চাকরি কোথায় পাবো? ও হ্যাঁ, আমি যেখানে কাজ করি সেখানে রান্না করার জন্য একজন বুয়া দরকার। এই রিয়া, তোর হাতের রান্না তো অনেক সুন্দর, তাহলে তুই ওখানে কাজ করলে তো অনেক ভালো হবে। আর তুই তো অনেক রান্না করতে ভালোবাসিস। এমন চাকরি পেলে তো অনেক ভালো হয়। তাহলে তুমি একটু দেখো। আচ্ছা, তুই আমার সাথে চল। এখন? হ্যাঁ, এখন চল। রিয়া ওর খালার সাথে চলে গেল। ওইখানে গিয়ে রিয়াকে দেখে সবার অনেক পছন্দ হয়ে যায়। রাতের রান্নাটা রিয়াই করলো। রিয়ার রান্নার ঘ্রাণ পেয়ে সবাই তো এক এক করে টেবিলের কাছে এসে বসে পড়লো। রিয়া এক এক করে সব খাবার গুছিয়ে টেবিলের উপর সাজিয়ে রাখলো। সবাই খাবার খেতে লাগলো। সবাই খাওয়া শেষ করে হাত চেটে পুটে খেয়ে নিল। সালেহা চৌধুরী বলল, বা, তোমার হাতে জাদু আছে। তোমাকে চাকরিতে নিয়ে নিলাম, কিন্তু সমস্যা একটা যে তোমাকে 3 বেলা রান্না করতে হবে। কিন্তু তুমি থাকো কোথায়? জি, আমি তো রহিমা খালার বাসায় থাকি। ও আচ্ছা, আজ থেকে তুমি আমাদের বাসায় থাকবে। কারণ আমি চাচ্ছি আমার একজন পার্সোনাল কাজের মেয়ে যে সব দিকে খেয়াল রাখবে আর আমার সাথে থাকবে। আসলে ম্যাম, আমার বাসায় তো আমার অসুস্থ বাবা আর আমার ছোট বোন আছে। ওদের রেখে আমি এখানে কিভাবে থাকবো? ওদের রেখে তো কোনোদিন থাকি নাই আমি। ও, আমার তো 24 ঘন্টার জন্য একটি মেয়ে দরকার। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। ম্যাম, আপনি চিন্তা করবেন না, রিয়া আগামীকাল থেকে আপনার সাথে থাকবে। আজকে ওরে যাইতে দেন। রিয়া কিছু বলতে যাবে, রহিমা আন্টি ওকে কিছু বলতে দিল না। রিয়া আর কিছু বলল না। তারপর সবাইকে খাওয়া শেষ হলে রহিমা আন্টি থালা বাসনগুলো নিয়ে ধুতে চলে গেল। রিয়া তার পিছন পিছন গিয়ে বলল, খালা, তুমি এটা কি করলে? যা করছি ভালো করছি। তুই বাসায় চল, আমি তোকে বুঝিয়ে বলবো। কথাটা বলে রহিমা খালা সব ধুয়ে মুছে রেখে দিল। তারপর মোটামুটি সব কাজ করে রাত 12টার দিকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওই বাসা থেকে অনেক খাবার বেঁচেছিল। সেই সব খাবার সব কাজের বুয়ারা ভাগাভাগি করে নিয়ে এসেছে। রিয়ার বোন আর ওর আব্বু খাবার খেয়ে ঘুমিয়ে গেছে। রহিমা খালা সব খাবার ফ্রিজে রেখে দিয়ে হাত ধুয়ে মুছে খাটের উপর বসলো। রিয়া রহিমা খালার রুমে এসে বলল, আব্বুকে আমি এমনিতেই মিথ্যা বলেছি, অফিসের কাজ, আর এখন যদি 24 ঘন্টা ওইখানে থাকি তাহলে বাসায় আসবো কিভাবে? আরে পাগল মেয়ে, তুই ম্যামের সাথে থাকলে, যদি ম্যামের সাথে ভালো সম্পর্ক করতে পারোস, অনেক লাভ আছে। তুই তো পড়াশুনো করছিস অনেক, এমন হতে পারে তোকে ওদের অফিসের কাজও দিতে পারে। আরে শোন, ম্যামের সাথে আগে একটা মেয়ে ছিল। মেয়েটাকে ম্যাম অনেক ভালোবাসতো, নিজের সন্তানের মতো। কিন্তু মেয়েটা একেবারে ফাজিল ছিল। ম্যামের সব গহনা টাকা নিয়ে ভেঙে গেছে। ম্যাম অতটাই ভালোবাসে যে
ওই মেয়েটাকে ম্যামের ধরা কোনো ব্যাপারই ছিল না, তারপরেও মেয়েটাকে ধরে নাই। তার শুধু একটাই কষ্ট ছিল, এত ভালোবাসার কাছে টাকা পয়সা বেশি বড় হয়ে গেল। আর আজ অনেক বছর পর তোকে ম্যাম এই অফারটা দিয়েছে। আচ্ছা, আব্বুকে আর রূপাকে রেখে যাব কিভাবে? আরে চিন্তা করিস না, আমি তো আছি। আর ওরা দুজন এখানেই থাকবে। আমার মেয়ে হয়ে রূপা আমার কাছে থাকবে। সপ্তাহে পর পর এসে দেখে যাবি। আর রূপা দেখা করতে যাবে। আর রূপা তো অনেক বড় হয়ে গেছে, রান্না করতে পারে। ও তোর থেকে তোর বাবার খেয়াল ভালো রাখতে পারে। তা ঠিক, আব্বুকে কিভাবে বোঝাবো সেটাই বলো। ওইটা নিয়ে ভাবতে হবে না, ওইটা আমি দেখে নিব। আচ্ছা যা, ঘুমা, অনেক রাত হয়ে গেছে, সকাল 6টার আগে যেতে হবে। আচ্ছা, তুমিও তাহলে ঘুমাও। রিয়া ওর বোনের সাথে ঘুমিয়ে গেল। সকালে 5টায় উঠে নামাজ পড়ে রান্না শেষ করে রিয়া চলে গেল। চৌধুরী বাড়িতে গিয়ে দুইজন কাজে লেগে যায়। রান্না করে রিয়া রেডি করে ফেলে। সালেহা চৌধুরী নামাজ পড়ে কোরআন পড়ে ঘুমিয়ে যায়। 10টার আগে রিয়া সব রান্না শেষ করে ফেলে। তারপর সবার জন্য চা বানিয়ে সবার রুমে এক এক করে দিয়ে আসে। সালেহা চৌধুরী রুমে ঢুকে দেখলো সালেহা চৌধুরী আধা শোয়া হয়ে বসে আছে। রিয়া দরজার সামনে নক করে বলল, ম্যাম, আসবো? হ্যাঁ, এসেছো? রিয়া ভিতরে ঢুকে সালেহা চৌধুরীর সামনে চাটা এগিয়ে দিয়ে বলল, ম্যাম, এই নিন আপনার অল্প চিনি দিয়ে চা। তুমি কিভাবে জানলে আমি অল্প চিনি দিয়ে চা খাই? রহিমা খালা আমাকে সব বলেছে। ও আচ্ছা, তোমার কাজ কি শেষ? জি ম্যাম, আমার সব কাজ শেষ। এখন আপনারা আসলে আমি খাবার পরিবেশন করব। সালেহা চৌধুরী চা খেতে খেতে বলল, কখন আসছো? আর তুমি কি ভাবলে আমার সাথে থাকবে নাকি? শুধু রান্না করে চলে যাবে? জি, আপনার সাথে থাকবো, কিন্তু ম্যাম আমাকে সপ্তাহে সপ্তাহে আমার বোন আর আব্বুকে দেখতে যেতে দিতে হবে। আচ্ছা, সমস্যা নেই। তা তোমার ছোট বোন কোন ক্লাসে পড়ে? জি, ওই উঠবে, ওকে ভেবেছি এখানে ভালো একটা স্কুলে ভর্তি করাবো। ও আচ্ছা, ওর কোনো কিছুতে সাহায্য লাগলে আমাকে বলো। জি আচ্ছা, আমি কি যাব? আচ্ছা, যাও। রিয়া কথাগুলো ভাবতে ভাবতে হাঁটতে লাগলো। হঠাৎ করে রিয়া কারোর সাথে ধাক্কা খায়। রিয়া সামনের সাথে পড়ে যায়। রিয়া সামনে থাকার ব্যক্তির দিকে তাকাতে রিয়া দেখে ওরা রহিমা খালা। এই তুই কোন দিকে মন দিয়ে হাঁটিস? আর আমার কোমরটা ভাঙবি নাকি? রিয়া উঠে রহিমা খালাকে তুলতে তুলতে বলল, তুমি এখানে কেন? সবাইকে ডাকতে এসেছি। ও আচ্ছা, আমি বলেছি তারা 40 মিনিট পর সবাই আসবে, তুমি আমার সাথে চলো। রিয়া রহিমাকে ধরে নিয়ে যেতে লাগলো। দুইজন ড্রয়িং রুম গিয়ে সব কিছু গোছাতে লাগলো। গোছানো শেষ হলে সবাই এক এক করে চলে আসলো। রিয়া আর রহিমা আর কয়েকটা বুয়া মিলে সবাইকে খেতে দিল। সবাই খাবার খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে গল্প করতে লাগলো। রিয়া সালেহা চৌধুরীর কাছে দাঁড়িয়ে আছে। সালেহা চৌধুরী রিয়াকে বলল, তোমার নামটা যেন কি? জি, আমার নাম রিয়া। ও আচ্ছা, রিয়া, আমার রুমে গিয়ে আমার টেবিলের পর একটি ফাইল আছে, ওইটা নিয়ে আসো তো। জি। রিয়া, আমার সাথে চলো। রিয়া কিছু বলল না, তার সাথে যেতে লাগলো। রিয়া গাড়ির দরজা খুলে দিলে সালেহা চৌধুরী বসলো। তারপর রিয়াকে বসতে বলে রিয়া বসে। তারপর দুজন বের হয়ে যায়। একটা বাসার সামনে গাড়ি থামলো। তারপর দুইজন নেমে বাড়ির ভিতর চলে গেল। সালেহা চৌধুরী বসে থেকে কিছু জনের সাথে কথা বলে। ফাইলগুলো দিয়ে পরে চলে আসছে। রিয়া আর সালেহা চৌধুরী গাড়ির ভেতরে বসে আছে। রিয়া তখন বলল, ম্যাম, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। উনি আপনার বড় মেয়ে। হ্যাঁ, কেন? আপনার মেয়ে আপনার সাথে ভালো করে কথা বলতে চাইলো না কেন? আপনি কত সুন্দর ব্যবহার করলেন, আর উনি কেমন আপনার সাথে বিরক্তি নিয়ে কথা বলছিল। এইটুকু সময়ের মধ্যে এইটাও খেয়াল করছো? না মানে ম্যাম, কেমন যেন অদ্ভুত লাগলো। আমার মেয়ে আমার উপর একটু রেগে আছে, এইটাই। তাছাড়া যা ভাবছো, আমার মেয়ে তেমন নয়। সামনে থেকে কঠোর দেখা যায়, ভিতরটা অনেক নরম ওর।
ও আচ্ছা। রিয়া একটা জিনিস খেয়াল করলো, সালেহা চৌধুরীর চোখে পানিগুলো টলমল করছে। রিয়া কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলো না। বাসায় আসলে রিয়া আর সালেহা চৌধুরী বাসায় এসেছে। রিয়া সালেহা চৌধুরীর সাথে রুমে যায়। সালেহা চৌধুরী বলল, রিয়া, আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসবে? আমি এখনই বানিয়ে নিয়ে আসছি। রিয়া রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল চা বানাতে। চা বানিয়ে সালেহা চৌধুরীকে দিয়ে দিল। চা খেতে খেতে উনি রিয়াকে তার পাটা হালকা করে চেপে দিতে বলল। রিয়া ওনার কথা মতো কাজ করতে লাগলো। ওনার সাথে এভাবে সারাদিন থাকতে লাগলো। এভাবে 1 মাস কেটে গেল। এই 1 মাসে রিয়া অনেকটা ক্লোজ হয়ে গেছে। এই বাড়ির সবার সাথে রিয়া ঘুম থেকে ওঠে। রিয়া বাড়ির সবার সাথে কাজে লেগে গেল। আজ সালেহা চৌধুরীর ছেলে মেয়ে সবাই তাদের ফ্যামিলি নিয়ে আসবে। সবার রুম পরিষ্কার করে গুছিয়ে রাখতে ব্যস্ত হয়ে গেছে। আর এদিকে রিয়া আর কয়েকটা কাজের বুয়া মিলে রান্না করতে লাগলো। রান্না শেষ হলে টেবিলের উপর সাজিয়ে রাখলো। রিয়া সালেহা চৌধুরী রুমে গিয়ে দেখে সে আজ অনেক খুশি। রিয়া তাকে খুশি দেখে বলল, আজ প্রথম আপনাকে এত খুশি দেখতে পাচ্ছি। 1 মাস আপনাকে আমি এতটা আনন্দিত হতে দেখিনি। খুশি হব না? আমার ছেলে মেয়ে নাতি নাতনি আসবে, ওরা সবাই এখানে থাকবে, এটা ভেবে অনেক আনন্দ হচ্ছে আমার। আপনার বড় মেয়ে আসবে না? হ্যাঁ, ওই আসবে, আমার নাতি আছে, ওই নিয়ে চলে আসবে। ওর কথা কেউ ফেলতে পারে না। ও আচ্ছা, ওনারা আসার সময় হয়ে গেছে। চলেন তাহলে ড্রয়িং রুমে। সালেহা চৌধুরী রিয়া দুইজন মিলে ড্রয়িং রুমে চলে গেল। রিয়া দাঁড়িয়ে আছে, তখনই রিয়ার ফোন বেজে উঠল। রিয়া কিছুটা দূরে গিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যাঁ রূপা, কেমন আছিস? আব্বু কেমন আছে? আপু, তোমার না আজ আসার কথা, কখন আসবে? আজ তো অনেক মানুষজন আসবে, আজ যেতে পারবো না রে, অনেক কাজ আছে। ও, তাহলে আর আসবে না? সময় পেলে দেখা করতে যাব তোর সাথে, চিন্তা করিস না। আচ্ছা বোন, ফোন রাখ, ওনারা মনে হয় চলে এসেছে, গাড়ি আসার শব্দ পাচ্ছি। রিয়া ফোনটা রেখে পিছনে ঘুরে অবাক হয়ে গেল। রিয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে। রিয়া সামনে তাকিয়ে দেখে আদিত্য সালেহা চৌধুরীকে জড়িয়ে ধরে আসছে। আর রিয়া সাথে সাথে পেছনে ঘুরে মুখ ঢেকে নিল। দাদিমা কেমন আছো? উফ মাই সুইটার, তোমাকে আজ দারুণ লাগছে। তাই নাকি? আমি তো জানি আমার বর সাহেব আসবে, তাই আগে থেকে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। তাই? আচ্ছা দাদিমা থাকো, ফ্রেশ হতে যাই, জার্নি করে ক্লান্ত লাগছে। ওকে, যাও। রিয়া রান্নাঘরের দিকে চলে গেল। আদিত্য নিজের রুমে চলে গেল। আর সালেহা চৌধুরী এইদিকে ওর ছেলে মেয়ে আর বাকি নাতি নাতনিদের সাথে কথা বলতে লাগলো। আর রিয়া এইদিকে রান্নাঘরে দাঁড়িয়ে ভাবতে লাগলো, হায় আল্লাহ, আমি এখন কি করব? কাজের বুয়া হিসেবে শেষমেশ কিনা নিজের শ্বশুরবাড়িতেই চলে আসলাম। কি রে রিয়া, কি ভাবিস? তাড়াতাড়ি চল, খাবার খাওয়াতে হবে তো নাকি? ওনাদের কি লাগে ওইদিকে খেয়াল রাখতে হবে তো। খালা, আমি বাড়িতে যাব, আমার তো আজ ছুটি, আর এখানে থেকে আমি কি করব? আজ কোনো ছুটি নাই, ওনারা যতদিন থাকবে কোনো ছুটি নাই, তাড়াতাড়ি চল। রহিমা খালা রিয়াকে টেনে নিয়ে যেতে লাগলো। হঠাৎ করে রিয়া কারোর সাথে ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে রিয়া সোজা ফ্লোরে পড়ে গেল। রিয়া ফ্লোর থেকে উঠতে উঠতে বলল, সরি, আমি বুঝতে পারি নাই। রিয়া কথাটা বলে সামনে ধাক্কা খাওয়া ব্যক্তিটা রিয়াকে আর কিছু বলার সুযোগ দেওয়ার আগে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। রিয়া সামনের থাকার ব্যক্তির দিকে তাকিয়ে যেন হুঁশ উড়ে গেল। রিয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আর ধাক্কা খাওয়া ব্যক্তিটা বলল, ফালতু মেয়ে, চোখে দেখিস না কিভাবে হাঁটা চলা করিস? আর একটু হলে পড়ে যেতাম, কানার মতো চলস, চোখে কি দেখতে পারুস না? রিয়া কি বলবে বুঝতে পারছে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সালেহা চৌধুরী বলল, রোমা থাম, ও ইচ্ছা করে দেয় নাই। তোর সেই অল্পতে রেগে যাওয়া অভ্যাস এখনো গেল না। আমা, তুমি কথা বলো না। তুমি কাজের মেয়েদের বেশি প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলছো। আর এই মেয়ে, তুই সামনে থেকে যাবি নাকি? আমার মেজাজ আরও গরম করিস না।
রহিমা খালা রিয়াকে সরিয়ে নিয়ে যেতে নিবে তখনই রিয়া রুমাকে জড়িয়ে ধরে। সবাই অবাক হয়ে যায়। রুমা যেন অবাক হয়ে গেল। আদিত্য নিচে এসেছে, রিয়াকে দেখে চমকে গেল। রুমা রিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে রিয়া আরও শক্ত করে জড়িয়ে ধরে। রহিমা রিয়াকে জোর করে রিয়াকে রুমার থেকে সরিয়ে নেয়। ক্ষমা করে দেন ম্যাম, ও ছোট মানুষ কখন কি করে ও নিজেই বুঝতে পারে না। এই রিয়া, তুই কি পাগল হয়ে গেছিস? রিয়া ভাবনার জগৎ থেকে বের হয়ে স্বাভাবিক হয়ে বলল, সরি ম্যাম, ক্ষমা করে দেন, আমি আপনাকে ভুল করে জড়িয়ে ধরে ফেলেছি। রিয়া কথাটা বলে ওইখান থেকে চলে আসলো। সালেহা চৌধুরী কাছে গিয়ে বলল, ম্যাম আমাকে প্লিজ আজকে বাড়িতে যেতে দিবেন, আজ তো আমার ছুটির দিন, আমি সন্ধ্যায় চলে আসব। আচ্ছা যাও, আর আজকে থেকে আসো। ধন্যবাদ ম্যাম, কিন্তু দুপুরে রান্না করে দিয়ে যাব। সমস্যা নেই, আমার বড় বৌমা সব সামলিয়ে নিবে। তুমি যেতে পারো। ওকে। রিয়া চলে যেতে নিবে তখনই আদিত্য বলল, দাদিমা, এইটা কি তোমার পার্সোনাল লোক নাকি? মেয়েটা অনেক ভালো, 1 মাসে সব দিক কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। ও আচ্ছা। রিয়া ওইখান থেকে চলে যেতে নিল। রিয়া একটা রিক্সা নিয়ে চলে যেতে লাগলো। রিয়ার মাথায় কিছু কাজ করছে না। রিয়া বুঝতে পারছে না ওই মহিলাটা আসলে কে। হুবহু একদম ওর আম্মুর মতো দেখতে, কিন্তু ওর আম্মু তো মারা গেছেন, তাহলে উনি কে হতে পারে? রিয়া ফলমূল আর রূপার জন্য কিছু চকলেট কিনে বাসায় চলে গেল। বাসায় গিয়ে রূপা আর রিয়াকে দেখে জড়িয়ে ধরলো। আপু তুমি এসেছো? আব্বু কোথায়, খাইছোস তোরা? আব্বু ঘরে আছে, তুমি খাইছো? না। আচ্ছা রান্না করছোস? হ্যাঁ আসো, খেয়ে নিবে। রিয়া হাত মুখ ধুয়ে ওর আব্বুর সাথে দেখা করতে গেল। দেখে ওর আব্বু খাটের উপর বসে আছে। রিয়া ওর আব্বুর পাশে বসলো। আব্বু কেমন আছো? ভালো মা, তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে এসেছি। আচ্ছা আব্বু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল। রূপা তুই একটু বাইরে যা তো। রূপা বাহিরে গেলে রিয়া দরজাটা লাগিয়ে ওর আব্বুর কাছে এসে বলল, কি বলবি? রূপকে সরিয়ে দিলি যে? আচ্ছা আব্বু, আম্মু কি সত্যিই মারা গেছে? রিয়ার কথা শুনে রিয়ার আব্বু চমকে গেল। রিয়ার আব্বু বলল, হ্যাঁ, কেন হঠাৎ আজকে এমন কথা কেন বলছিস? আচ্ছা আব্বু, আমার নানার বাড়ি কোথায় আর আমার দাদি বাড়ি বা কোথায়? এইসব জেনে কি করবি? আমার জানার খুব ইচ্ছে হয়েছে। সবার তো নানু বাড়ি দাদার বাড়ি থাকে, আমারও তো নিশ্চয়ই আছে। কেউ নাই তোর? যা, এখন থেকে এইসব বিষয়ে কথা বলতে চাই না। কেন বলবে না আব্বু? আমাকে আজ সব সত্যি বলবে। আমার কসম আব্বু, আমাকে আজ সব বলবে। এইসব কি বলিস? যা, এখন থেকে আমি কিছু বলতে চাই না। ওকে বলো না। কিন্তু আব্বু, আমার আম্মু মারা যায় নাই, উনি বেঁচে আছে, তাই না? না, মারা গেছে। তুমি মিথ্যা বলছো, আমার মাথায় হাত দিয়ে বলো। রিয়া ওর আব্বুর হাত ওর মাথায় রেখে বলল, এখন বলো আম্মু মারা গেছে? রিয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু। হাত ছাড় আমার। কি জানতে চাস? হ্যাঁ হ্যাঁ, তোর আম্মু মারা যায়নি, বেঁচে আছে। রিয়া কয়েক পা পিছিয়ে গেল। রিয়া ওর আব্বুকে বলল, তাহলে কেন বলছো আমি আমাদের আম্মু তখন মারা কারো গেছে? কথা না ভেবে তোমরা তো তোমার পালিয়ে আম্মুকে বিয়ে নিয়ে করেছিলে, পালিয়ে তাই যাই। না? তাহলে তোমরা দুইজন কেন আলাদা? শুনতে চাস কেন আমরা আলাদা? তাহলে শোন। আমি আর তোর আম্মু ভালোবেসে বিয়ে করেছিলাম। তোর আম্মু আমার আব্বুর বান্ধবীর মেয়ে ছিল। আমরা একসাথে পড়াশোনা করতাম। আমরা কেউ জানতাম না যে রুমার বড় বোনের সাথে আমার বিয়ে ঠিক করছে। বাসায় আসলে দুজন জানতে পারি। পরে উপায় না পেয়ে বিয়ের দিন আমি আর আমার আব্বু আম্মুকে বুঝিয়ে বলেছিলাম। তারা রাজি হয় নাই। তারা রুমার বড় বোনকে পছন্দ, ছোট বোনের সাথে বিয়ে দিতে পারবে না। কারণ রুমার বড় বোন আমাকে অনেক ভালোবাসে, ছোটবেলা থেকে আমাকে স্বামী হিসেবে মেনে এসেছে। যা, আমি জানতামও না। আমি বিয়েটা না করলে আব্বুকে বলে দেয়। আমাকে জোর করে বিয়ে দিতে চাইলে আমি আর রুমা পালিয়ে যাব। আব্বু আমাকে 2টা অপশন দিয়েছিল। এক, রুমার বোনকে বিয়ে করলে ওই বাড়িতে থাকতে পারবো, আর যদি পালিয়ে যাই তাহলে আমাকে ত্যায্য পুত্র করে দিবে। কোনোদিনও যদি আমি ওই বাড়িতে ফিরে যাই
তাহলে আব্বুর মরামুখ দেখতে হবে। দুইজন পালিয়ে যেয়ে একটা গ্রামে বিয়ে করিনি, তারপর ওখানে আমি একটা জব নিই। ভালোই যাচ্ছিল দিনকাল। প্রথম যখন আমাদের ঘরে তুমি আসলে, খুশিতে আত্মহারা হয়ে যায়, সংসার আরো আনন্দময় হয়ে যায়। কিন্তু রূপো হওয়ার পর থেকে তোমার আম্মুর ব্যবহার চেঞ্জ হতে থাকে। তারপর তোমার নানাবাড়ির সাথে আবার সম্পর্ক জোড়া লাগাতে লাগলো, আর এদিকে আমার চাকরিটা চলে যায়, আর তোর আম্মুর ব্যবহার চেঞ্জ হয়ে যায়। প্রতিদিন ঝগড়াঝাটি হতো। পরে সহ্য করতে না পেরে তোর আম্মুকে ডিভোর্স দিয়ে দিই। তোকে নিয়ে যেতে চাইলে আমি তখন দিইনি। পরে ওর আব্বু আম্মু এসে ওকে নিয়ে যায়, আর আমরা ওখান থেকে রাজশাহী চলে গিয়েছিলাম যাতে তোদেরকে নিয়ে যেতে না পারে। তারপর আর কোনো যোগাযোগ রাখি নাই। তারপর তুই তোর আম্মুর কথা জিজ্ঞেস করলে বলতাম তোর আম্মু মারা গেছে। রিয়ার আব্বু কথাগুলো বলে কান্না করতে লাগলো। রিয়া চোখ দিয়ে পানি পড়ছে। রিয়া ওর আব্বুকে কিছু না বলে রুম থেকে বের হলো। রূপা রিয়াকে দাঁড়িয়ে থাকতে রিয়া কথাগুলো বলে কান্নায় ভেঙে আপু, পড়লো। কি হয়েছে? রূপা রিয়ার কথা শুনে তুমি বলল, কান্না করছো কেন? কিছু হয় নাই। আপু চলো, খাবার খেয়ে নিবে। ক্ষুধা নাই রে বোন। রিয়া রূপাকে বুকে জড়িয়ে কপালে চুমু দিয়ে বলল, তোর পড়াশোনা কেমন চলছে? ভালো। আপু তোমার কি হয়েছে? এমন করছো কেন? আর কান্নাও বা কেন করছো? কই কান্না করছি, চোখে কিছু একটা পড়েছে মনে হয়। আচ্ছা চল, তোকে মাথায় তেল দিয়ে দেই। খাবার খেয়ে নাও আগে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা তুই যা, আমি আসছি। রূপার সাথে রিয়া গিয়ে হালকা খেয়ে রুমে চলে আসলো। ছোট একটা ডায়েরির ভেতর থেকে ওর আম্মু ছবি বের করে। বুকে জড়িয়ে কান্না করতে করতে বলল, আম্মু, তোমাকে এত কাছে পেয়েও তোমাকে বলতে পারলাম না আমি তোমার সেই ছোট্ট রিয়া। আম্মু, আমাকে বুকে জড়িয়ে নাও না, বড্ড তোমার আদর খেতে ইচ্ছে করছে। আম্মু, আম্মু, তুমি তো নতুন সংসার স্বামী নিয়ে সুখেই আছো, কিন্তু আম্মু, তোমার আর দুইটা সন্তান কেমন আছে তা তো জানো না। হয়তো তুমি আমাদের ভুলে গেছো। যাই হোক আম্মু, আমি চাই না তুমি আমাদের মনে রাখো, আমাদের ভুলে গিয়ে সুখে থাকো আম্মু। আপু, আম্মুর নতুন সংসার মানে? রিয়া রূপার কথা শুনে সাথে সাথে ছবিটা ডায়েরির ভিতর লুকিয়ে লক করে রেখে চোখ মুছে বলল, কই আম্মু সংসার, আর তুই দরজার আড়ালে দাঁড়িয়ে আমার কথা কেন শুনছিলি? আরে আমি আড়ালে দাঁড়িয়ে কেন শুনবো? তুমি না বললে তেল দিয়ে দিবে, তাই তেল নিয়ে আসলাম। এসে শুনে তুমি কান্না করে এসব বলছো। আরে ধুর, তুই কি থেকে কি শুনছস? এইখানে আয়, তোকে তেল দিয়ে দেই। রূপা কিছু বুঝলো না। রূপা আর কিছু জিজ্ঞেস না করে রিয়ার কাছে গিয়ে বসলো। রিয়া রূপাকে তেল দিয়ে দিল। তারপর দুই বোন দুপুরের খাবার খেয়ে রিয়া রূপাকে নিয়ে ঘুরতে গেল। রাস্তা দিয়ে লোকজন আসছিল। তখনই একটা গাড়ি রিয়া আর রূপার সামনে থামলো। রূপা রেগে গিয়ে বলল, কান্না নাকি? আর একটু হলে আপুর লেগে যেত। গাড়ি থামানোর আর জায়গা পান না, যত সব। রূপার কথা শেষ হলে আদিত্য বের হতে রূপা আদিত্যর দিকে ঝগড়া করতে যাবে। সাথে সাথে রিয়া রূপাকে ধরে বলল, রূপা, বেয়াদবি করতে নিষেধ করছি, আবার বড়দের সাথে বেয়াদবি করছিস। আপু আমাকে ছাড়ো, বেয়াদপি করবো না মানে? আর একটু হলে তোমার উপর গাড়ি তুলে দিত। রূপার এমন ব্যবহার দেখে আদিত্য অনেক মজা পাচ্ছিল। আদিত্য রূপার গাল আলতো করে টিপে দিয়ে বলল, ওরে বাবারে, পিচ্চিটা তো দেখি খুব রাগী, এত সুন্দর করে রাগ করতে পারে। বা তা পিচ্চি, তোমার নাম কি? স্টুপিড ছেলে, এত বড় সাহস আমার গায়ে হাত দেন? আপনার হাত আমি ভেঙে ফেলবো। রূপা কথাটা বলে আদিত্যর পায়ে একটা শট মেরে ফেলে দিয়ে হাত মারতে যাবে। সাথে সাথে রিয়া ওকে ধরে বলল, এই এই বোন, মাথা ঠান্ডা কর, এসব কি করছিস? আরে তোকে উনি বাজে ইঙ্গিত করে ধরে নাই? আদিত্য রাস্তায় পড়ে যাওয়াতে হাত কিছুটা ছড়ে গিয়ে রক্ত পড়তে লাগলো। আদিত্য হাত এগিয়ে দিলে রিয়া রূপাকে সরিয়ে দিয়ে আদিত্যর হাত ধরে তুলে বলল, ক্ষমা করে দিবেন, আসলে ওই ছোটবেলা থেকে একটু রাগই বেশি। আরে না, আমি কিছু মনে করি নাই। যাক, তোমার ছোট বোন তোমার মতো এত নরম মনের না, নিজের সম্মান বাঁচাতে নিজেই জানে। ও মা, আপনার হাত দিয়ে রক্ত ঝরছে। রিয়া সাথে সাথে ওর ওড়না ছিঁড়ে আদিত্যর ছড়ে যাওয়া জায়গায় বেঁধে দিল। রূপা অবাক হয়ে বলল,
আপু, তুমি এই বদমাইশ ছেলেকে কেন নিজের ওড়না ছিঁড়ে বেঁধে দিলে? চুপ, সব সময় বেশি বেশি। কতখানি ছেড়ে গেছে খেয়াল আছে তোর? তোমাকে উনি মারতে নিয়েছিল, তুমি তার হয়ে আমাকে বকা দিলে। তোমার সাথে কথা নাই। রূপা চলে গেলে আদিত্য রূপাকে বলল, ওই পিচ্ছি দাঁড়াও, রাগ করো কে? আর এই আপনি ওকে বকা দিলেন কেন? ওর রাগ তো আমার ভালোই লাগছিল। ওর কথা ছাড়েন, আপনি এখানে কি করেন? আপনি আগে বলেন, রাজশাহী থেকে ঢাকা কবে আসলেন? আর আমি আপনাকে কত খুঁজেছি, কোথাও পাই নাই। আমাকে কেন আপনি খুঁজছেন? এমনি। আচ্ছা, আপনি আমার বাসায় কি করছিলেন? আর আমার বাসায় কাজের লোক হিসাবে গেছেন? বুঝলাম না, আপনি কি আমার বাসা আগে থেকে চিনতেন? আজব তো, আমি কিভাবে জানবো আপনি ওই বাসার ছেলে? আমাকে রহিমা খালা চাকরিটা নিয়ে দিয়েছে, আর আজ দেখি আপনি ওই বাসার ছেলে। হাহা, আমাদের ভাগ্যক্রমে খালি দেখা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা দিয়ে আপনি কি করবেন? না, এমনি আপনার বাসায় যেতে চাইলাম, যদি কখনো দরকার হয় তাই আর কি। কোনো দরকার পড়বে না, আমি চাকরিটা ছেড়ে দেব। কি, কেন? আমার বাড়ি তাই জন্য এমন করবেন নাকি? না, এমনিই ছেড়ে দেব। দেখেন দাদিবা আপনাকে অনেক ভালোবাসে, আর তাই প্লিজ এমন করবেন না। ফুপির ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, তাও এমনটা করবেন না। দেখেন আমার ফুপির মাথা সবসময় গরম হয়ে থাকে, ওনার উপরে রাগ করে দাদিমাকে কষ্ট দিবেন না। ওনার উপরে আমার কোনো রাগ নাই, আমি কেন ওনার উপরে রাগ করব? তাহলে চাকরিটা ছাড়বেন না, ওকে? ও আপনার বোন তো চলে গেছে, আপনার বোনের রাগটা দেখি আমার ফুপির মতো, রাগ করলে নাক ফুপিয়ে কথা বলে, হা হা হা। আদিত্যর কথা শুনে রিয়া চমকে গেল। রিয়া আদিত্যকে কথায় দিয়ে বলল, আচ্ছা থাকেন, আমাকে বাসায় যেতে হবে। আমিও যাব। না। কেন? আমিও আঙ্কেলকে দেখতে যেতে পারি। আব্বু বকা দিবেন। আরে বকা দিবে কেন? বলবেন আমি আপনার ফ্রেন্ড। আব্বু ভালো করে জানে আমার কোনো ছেলে বন্ধু নাই। যাই হোক, থাকেন। রিয়া চলে যেতে লাগলো। আদিত্য কিছু বলল না, গাড়িতে উঠে চলে গেল। রিয়া বাসায় গিয়ে রূপার রাগ ভাঙাতে লাগলো। রহিমা খালা রিয়ার কাছে এসে বলল, কি রে, দুই বোনের কি হয়েছে? তেমন কিছু না। ও খালা, তোমার সাথে কথা ছিল। কি কথা বল। আমি চাকরিটা করতে চাই না, আমাকে অন্য কোথাও চাকরির ব্যবস্থাটা করে দিবে? কেন, ওই চাকরিতে কি সমস্যা? তোকে তো বড় ম্যাম অনেক ভালোবাসে, আর বাসার সব মানুষ তোকে ভালোবাসে। শুধু ম্যামের মেয়ে দুইটাই একটু বদমেজাজি। তুই ম্যামের উপর রাগ করে এইসব বলছিস নাকি? না, আমি ওখানে কাজ করতে চাই না, আমার ওখানে কাজ করতে ভালো লাগছে না। এখন কোনো কাজ হাতে নেই, এখন এখানে কাজ করতে হবে রে। যখন কাজ পাবো তখন তোকে জানাবো, এখন এখানে কাজ কর। রিয়া কিছু বলার আগে রিয়ার ফোনে কল আসলো। রিয়া কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে এখন ফোন দিয়ে বিরক্ত করার জন্য দুঃখিত। রিয়া, তুমি কি বাসায় আসতে পারবে? ম্যাম এখন? সবাই তোমার রান্না অনেক পছন্দ করেছে, তোমার রান্না সবাই খেতে চায়। কি যে করব, ও আচ্ছা, আমি আসছি। কিভাবে যে তোমাকে ধন্যবাদ দিব। সমস্যা নেই ম্যাম, ধন্যবাদ দিতে হবে না। আপনারা আমার রান্না পছন্দ করছেন, এটাই আমার কাছে সৌভাগ্য। চলে আসো তাহলে। জি। রিয়া ফোনটা রেখে রূপা রহিমা খালার থেকে বিদায় নিয়ে চলে গেল। বাসার ভেতরে ঢুকতে আদিত্য বলল, আরে আপনি এখানে? জি। ওকে, আপনি বলার কি আছে? তুমি তুই করে বলতে তো পারোস, এত সম্মান দিয়ে কথা বলার কি আছে? রিয়া, এসেছো? জি ম্যাম। ওই মেয়ে, শোনো, আমাদের জন্য চা করে নিয়ে আসো তো। জি, আনছি। রিয়া রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলো। চা বানিয়ে সবাইকে দিতে লাগলো। আদিত্য মুখে দিয়ে বলল, চাটা অনেক সুন্দর বানাও তো, তোমার দিকে সব কিছু অনেক সুন্দর। ও শুনো, আমার রুমটা একটু গুছিয়ে দিবে?
জি, আমি রান্না করে আপনার রুম গুছিয়ে দিয়ে আসবো। ওকে। ও শোনো, তোমার হাতে বেগুন ভর্তাটা অনেক মজা লাগছিল। আজকে একটু বেগুন ভর্তা করো তো। আর হ্যাঁ, আলু ভাজিটাও করো। কি, ও তোকে বেগুন ভর্তা করে খাইয়েছে দাদু ভাই? ও তো কখনো বেগুন ভর্তা বানাই নাই। সবাই অবাক হয়ে আদিত্যর দিকে তাকাতে সাথে সাথে আদিত্য কথা ঘুরিয়ে বলল, ও আচ্ছা। আদিত্য কথাগুলো কারো বিশ্বাস হলো না, তাও কেউ কথাগুলো আর তুলল না। রিয়া রান্নাঘরে চলে গেল। রিয়া রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। রান্না শেষ করে সব কিছু টেবিলে গুছিয়ে দিয়ে খাবার বেড়ে দিতে গেলে আদিত্যর আম্মু বলল, তুমি আদিত্যর রুমটা গুছিয়ে দিয়ে আসো, আমরা খাবার বেড়ে নিতে পারবো। ছোট সাহেবের রুমটা তো আমি চিনি না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এত সময় ধরে গল্পটা দেখার জন্য ধন্যবাদ।